আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের জনগণের মধ্যে পরিবর্তনের এক বিপুল আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ এক সংগ্রামের পর গণতন্ত্রের পথে উত্তরণের এই জোয়ার স্পর্শ করেছে রাষ্ট্রের প্রত্যেকটি খাতকে। এই পরিবর্তনের আঁচ লেগেছে স্বাস্থ্য খাতেও। স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে যেমন প্রত্যাশা আছে, তেমনি নাগরিকদেরও প্রত্যাশা নির্বাচিত সরকার কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত সংস্কার, সেবা মানোন্নয়ন, জবাবদিহিতা এবং ন্যায্যতা নিশ্চিত করবে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের আয়োজন আসন্ন নির্বাচনের রাজনৈতিক দলগুলোর কাছে স্বাস্থ্য খাতে প্রত্যাশা, যেখানে আমরা নীতি নির্ধারণী অগ্রাধিকার, সংস্কার কমিশনের সুপারিশ, নগর স্বাস্থ্য, অর্থায়ন ও মানব সম্পদ উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্স মিট দ্য পিপলে। আপনাদের সাথে আছি আমি শান্তা শার্লিন। আর আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আমাদের সাথে রয়েছেন প্রফেসর রুমানা হক, নির্বাহী পরিচালক, আর্ক ফাউন্ডেশন, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর আহমেদ এহসানুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সদস্য, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে এবং এই নির্বাচন ঘিরে অনেকেই প্রত্যাশা রাখছেন অনেক পরিবর্তনের, বিশেষ করে স্বাস্থ্য খাতেও বেশ কিছু পরিবর্তন আসবে এমন আশা করছেন সবাই। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কি হওয়া উচিত এবং এই স্বাস্থ্য খাতে আসলে কোন কোন প্রতিশ্রুতিগুলি থাকা জরুরি? ডক্টর লিয়াকত আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই আপনি বলেছেন যে জনগণের প্রত্যাশা আগামী যারা সরকারের দায়িত্বে পাবেন তাদের প্রতি। আমার প্রথমেই তাদের প্রতি আহ্বান জানাবো যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের একটি রিপোর্ট, প্রতিবেদন পেশ করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু আমরা আমাদের যে চাওয়াগুলো খুব সুন্দরভাবে সন্নিবেশিত রয়েছে। তা আমি যে কোনো সরকার আসবেন তাদেরকে অনুরোধ করব যে প্রতিবেদনটি ভালোভাবে অধ্যয়ন করা এবং সেখান থেকে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কিছু সুপারিশও রয়েছে, সেগুলোকে যথাসম্ভব বাস্তবায়নের জন্য চেষ্টা করা। আমি আরও যদি অন্য কথায় যাই তাহলে হলো যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাই 2024-এর আকাঙ্ক্ষা আর আমাদের স্বাধীনতার যে মূল ঘোষণাপত্র, সে আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে যে আমরা একটি বৈষম্যহীন সমাজ করতে চাই, আমরা সামাজিক ন্যায় বিচার চাই এবং মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন চাই। স্বাস্থ্য যে একটি মৌলিক অধিকার, যদিও আমাদের সংবিধানে নীতিগত হয়ে রয়েছে, কিন্তু সেখানে কিন্তু একটি যেটাকে বলা হয় বাধ্যতামূলকভাবে আইনগত বাধ্যতা ওইভাবে নেই। তো আমরা যেটি সংস্কার কমিশনের রিপোর্টে রয়েছে এবং আমরা বলবো যে অন্তত পক্ষে তার একটি অংশ, প্রাথমিক স্বাস্থ্য সেবাকে যেন বাধ্যতামূলক করার জন্য যা আইন কানুন প্রয়োজন সেটি যেন খুব দ্রুত করা হয়। আর প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সরকারি অর্থায়নে এবং সরকারি ব্যবস্থাপনায়, সেখানে তাহলে যেটাকে বলা ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যে সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থার যে সবার জন্য যে স্বাস্থ্যের অধিকার, সেটি বাস্তবায়ন করা অত্যন্ত সহজ হয়ে ওঠে। এবং তার সঙ্গে যে যেটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা SDG 3 বলি, হেলথ আর ওয়েলবিং, সেটাও কিন্তু আমরা আমাদের দেশ প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিকভাবে তার প্রতি, এবং সেটাও কিন্তু বাস্তবায়নযোগ্য হয়ে পড়ে। এর সাথে সাথে আমাদের স্বাস্থ্যের যে কতগুলো স্তম্ভ হিসেবে ধরা হয়, যেমন স্বাস্থ্য জনশক্তির প্রচণ্ড অভাব, এই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই দিকে মনোযোগ দেওয়া এবং স্বাস্থ্য জনশক্তির সংখ্যা এবং মান উভয় ক্ষেত্রেই সরকারকে নজর দিতে হবে। আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে স্বাস্থ্যের যে ব্যবস্থাপনাগত অনেকগুলো ত্রুটি রয়েছে, সেখানে দুর্নীতি ছাড়াও, অনিয়ম ছাড়াও কিন্তু আসলে সিস্টেমের মধ্যেই গলদ রয়েছে, যেখানে স্ট্রাকচারাল কতগুলো সমস্যা রয়ে গেছে, সেইগুলোকে সমাধান করতে। যেমন ধরুন আমাদের যে হেলথে যে ব্যুরোক্রেসি, সেই ব্যুরোক্রেসির মাত্রা অনেক বেশি এবং সেইখানেও যেভাবে ডিরেক্টর জেনারেল বা স্বাস্থ্য অধিদপ্তরগুলো বিভাজিত রয়েছে, সেটি আসলে সত্যিকার অর্থে নেই। যেমন পাবলিক হেলথ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেই বিষয়ে কিন্তু আলাদা কোনো আমাদের অধিদপ্তরই নেই। এবং সেই সঙ্গে যে শিক্ষা এবং গবেষণার জন্য যেইভাবে থাকা উচিত সেভাবে নেই। আমাদের যেমন প্রথম থেকেই যে যারা স্বাস্থ্য ব্যবস্থাপনায় থাকবেন বা পরিচালনায় থাকবেন, তাদের জন্য যে আলাদা অধিদপ্তর যেভাবে থাকা উচিত সেভাবে নেই। এখন যেভাবে আছে সেটা আইডিয়াল নয়।
তো এইরকম গভর্নেন্সের ক্ষেত্রে আরও অনেক রকম বিষয় রয়েছে এবং সেখানে অনেক আইন কানুনের বিএমডিসি আইন থেকে শুরু করে আমাদের যত রকম গভর্নেন্সের আইন, বিশেষ করে অ্যাক্রিডিটেশন থেকে শুরু করে মান নিয়ন্ত্রণের জন্য যেসব আইন কানুন, সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের নতুন পার্লামেন্টের কাছে অনেক আশা থাকবে। আমাদের ঔষধ ব্যবস্থাপনা এবং সেটার যে সাপ্লাই ব্যবস্থাপনা, এগুলোর ক্ষেত্রে নানান গলদ রয়েছে এবং নগর, বিশেষ করে নগর স্বাস্থ্য, যেখানে প্রায় 40% মানুষ নগরে বাস করে, সেই ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা একদম নেই বললেই চলে। এবং ধন্যবাদ প্রফেসর ডক্টর লিয়াকত আলী। আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছে আসব। প্রফেসর রুমানা হক, আপনার কাছে আসতে চাই যে স্বাস্থ্য খাতে কোন কোন প্রতিশ্রুতি কাঠামোগত বিষয় বাধ্যতামূলক থাকা উচিত বলে আপনি মনে করেন? জোরালোভাবে সেই একই দাবি আমিও উত্থাপন করতে চাই যে আমরা বিগত সময়ে দেখেছি যে সবসময় স্বাস্থ্যর কথা বলা হয়, কিন্তু যখন কাগজে কলমে বা সত্যিকার অর্থে যখন বাজেট বরাদ্দ থেকে শুরু করে স্বাস্থ্যের প্রসঙ্গটা আসে, তখন সব সময় স্বাস্থ্যটা পিছিয়ে পড়ে। তো আমরা এবার অবশ্যই দেখতে চাই যে নির্বাচিত সরকারের কাছে যে না, স্বাস্থ্যটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে এখানে বাজেট বরাদ্দ থেকে শুরু করে পলিসি ইমপ্লিমেন্টেশন সব ক্ষেত্রে এটার গুরুত্ব বা অগ্রাধিকার পাবে। সেই সাথে শুধুমাত্র বাজেট বরাদ্দ করলে তো হবে না, সেটার যে বাস্তবায়ন, সেক্ষেত্রে যেটা বলছিলেন প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা। হ্যাঁ, আমাদের একসময় যখন হেলথ সেক্টর রিফর্মের প্রসঙ্গ আসলো, তখন কিন্তু বলা হয়েছিল যে আমাদের 60 to 65% যে আমাদের অর্থায়ন, সেটা যাবে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবায়। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে এটা কিন্তু খুবই অল্প সংখ্যক আসলে রিসোর্স আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবায় দিয়েছি। এটা 20% বেশি কখনোই হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেশি যখন হচ্ছে, তখনও দেখা যাচ্ছে যে 30% বেশি আমরা কখনোই প্রাথমিক স্বাস্থ্য সেবায় দিতে পারিনি। তো অবশ্যই আমাদের বরাদ্দ ব্যয়, যেটা আমরা বলছি বাজেট, প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাড়াতে হবে। শুধুমাত্র অর্থ বাড়ালেই হবে না, যে প্রসঙ্গটা আসছিল, যারা স্বাস্থ্যসেবা কর্মী আছেন, শুধুমাত্র ডাক্তার না, আমরা যে অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্স বলি, অর্থাৎ ডাক্তারের সাথে নার্স এবং আরও যে প্যারামেডিক যারা আছেন, ফার্মাসিস্ট থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান, সবাইকেই আসলে যথাযথভাবে সেখানে নিয়োগ দিতে হবে যেন তারা সঠিকভাবে মানসম্মত সেবাটা দিতে পারেন। আমরা অনেক সময় দেখি যে রাজধানীর বাইরের যে হসপিটালগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত মেডিকেল ইকুইপমেন্ট থাকে না। এটা কি বাজেটের কারণে অনেক সময় সম্ভব হয় না হসপিটালগুলোতে সরবরাহ করা? বাজেট একটা কারণ আমাদের বাজেটটা যেভাবে হয় সেটা যদি আমরা খেয়াল করি, সেখানে আমাদের লাইন আইটেম অনুযায়ী বাজেটগুলো হয় এবং সেখানে কিছু কোড দেওয়া থাকে। আপনি এক কোডের যে অর্থায়ন সেটা আপনি অন্য কোডে নিতে পারবেন না। যে আপনি যদি কোনো কারণে এমন হয় যে আপনার স্যালারি কিছু উদ্বৃত্ত টাকা আছে, আপনি সেটা দিয়ে কিছু ওষুধ কিনে ফেলেন, এটা সম্ভব না। যেই কোডের এগেনস্টে যে বাজেট দেওয়া হয়, আপনাকে সেই বাজেট সেভাবেই ব্যয় করতে হবে। তো সেই কারণে যেহেতু এই ধরনের পরিবর্তন সম্ভব হয় না, সেখানে কিছু রিজিডিটি হয়তো থাকে। কিন্তু তারপর আমি বলবো যে এখানে নেতৃত্বের একটা ব্যাপার আছে। যদি আগে থেকেই সঠিকভাবে পরিকল্পনা করা যায়, যে অতীতের রেকর্ড দেখে যে আমার সামনের বছরগুলোতে কী পরিমাণ আসলে ওষুধ দরকার বা কী পরিমাণ অন্যান্য আনুষঙ্গিক যে সাপ্লাইজগুলো আছে সেগুলো কি পরিমাণ দরকার হবে, পরিকল্পনার কথা যে বলছেন, পরিকল্পনার দায়ভারটা কে নেবে আসলে, কার উপর বর্তায় পরিকল্পনার? সেটা তো অবশ্যই যেটা সরকারি হাসপাতালে যদি আমরা দেখি, উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা যে কর্মকর্তা যারা রয়েছেন, ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, ওনার উপরেই বর্তান এবং তার উপরে আমাদের সিভিল সার্জন আছেন, তার উপরে আমাদের ডিভিশনাল লেভেলেও আমাদের ডাইরেক্টর আছেন এবং সর্বোপরি যখন ডিজি হেলথ আসে বা ফ্যামিলি প্ল্যানিং আমরা বলি, সেখানেও তো ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। তো এটা কিন্তু প্রত্যেক লেয়ারেই ঠিক করে দেওয়া আছে যে কারা এটার জন্য রেসপন্সিবল। সুতরাং তারা কিন্তু সেভাবে সঠিকভাবে নিজেরা মিলে পরিকল্পনা করতে পারেন এবং পরবর্তীতে যখন সেন্ট্রাল লেভেলে সেটা আসে, সেখানেও কিন্তু এটা যাচাই বাছাই হয়। তো এইখানে আপনি যেটা বলছিলেন যে লোকাল লেভেল থেকে অনেক সময় হয়তো তারা তাদের চাহিদা পাঠান, কিন্তু যখন এটা সেন্ট্রাল লেভেলে আসে তারা হয়তো তখন বাজেট কাট করে সেই পরিমাণ বরাদ্দ তারা দেন না। তো সেটা একদিকে যেমন লোকাল লেভেলের অনেক ক্ষেত্রে পরিকল্পনার অভাব রয়েছে, আবার অনেক সময় তারা পরিকল্পনা পাঠালেও সেন্ট্রাল লেভেল থেকেও কিন্তু সেই হিসাবে তাদেরকে সরবরাহ করা হয় না। তো এই বিভিন্ন কারণগুলোতেও কিন্তু আমরা দেখি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা বলি আমাদের ঢাকার বাইরের, যেটা আপনি বলছিলেন লোকাল লেভেলে যেই পরিমাণ প্রয়োজন, তারা নিজেরা পরিকল্পনার দক্ষতার অভাবেও যেমন অনেক সময় তারা সঠিকভাবে মানসম্মত সেবাটা দিতে পারছেন না, আবার সেন্ট্রাল লেভেল থেকেও কিছু তারা কিন্তু সমস্যা ফেস করে। ধন্যবাদ প্রফেসর রুমানা হক। এবার ডক্টর আহমেদ এহসানুর রহমান, আপনার কাছে আসতে চাই যে আমাদের আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কি স্বাস্থ্য খাত নিয়ে কোনো ধরনের ইশতেহার থাকা উচিত কিনা, এটা প্রয়োজন মনে করেন কিনা, এবং স্বাস্থ্য খাতে কোন কোন বিষয়গুলো থাকা বাধ্যতামূলক? একই প্রশ্ন আপনার কাছেও থাকছে। রাজনৈতিক দলগুলো স্বাস্থ্যকে তাদের রাজনীতির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মনে করে? আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রে
নির্বাচনের প্রথম 3টে এজেন্ডার একটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে কে কি বলল, অ্যাবর্শন রাইট আছে কিনা, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট আরও এক্সপান্ড করা হবে না কমিয়ে দেওয়া হবে, বৃদ্ধদেরকে ইনক্লুড করা হবে কিনা, এটা ডিটারমাইন করে যে ভোট কোন দিকে যাবে। বিগত 1 দশকের ভেতরে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউনাইটেড কিংডম বের হয়ে গেল। তাদের ওয়ান অফ দ্য ডিফাইনিং ফ্যাক্টর ছিল যে তাদের এনএচএসে এই কারণে অতিরিক্ত টাকা আসবে। থাইল্যান্ডের নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজকে কতটুকু শক্তভাবে ধরে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। আমার মনে হয় যে আমরা কোনো একটা কারণে রাজনৈতিক আলোচনায় স্বাস্থ্যকে খুব গুরুত্বের সাথে নিই না, কিন্তু এই জায়গাটাই আমার মনে হয় যে হেলথ ইজ এ পলিটিক্যাল গোল্ড মাইন। যদি এটাকে ব্যবহার করা যায়, এর মাধ্যমে প্রত্যেকটা জনগণকে ছুঁয়ে দেখা যাবে। তো এই কারণে ফার্স্ট আমার রেকমেন্ডেশনটা হবে বা আমার রিকোয়েস্টটা হবে সব রাজনৈতিক দলের প্রতি যেন স্বাস্থ্যকে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সিলেক্ট করা হয় পলিটিক্যাল ম্যানিফেস্টোতে। সো ম্যানিফেস্টোতে যদি সিলেক্ট করা হয়, পরের প্রশ্নটা হচ্ছে যে স্বাস্থ্যকে কিভাবে দেখা হবে। আমাদের দেশে স্বাস্থ্যকে দেখা হয় একটা পণ্য হিসেবে। যখন একটা স্বাস্থ্যকে পণ্য হিসেবে দেখা হবে, তখন সেই পণ্যের ব্যাপারে রাজনৈতিক ম্যানিফেস্টো বেস অনেক কমিটমেন্টই বলা যায় না। ওই জায়গাটা থেকে যদি একটু ঘুরে দাঁড়াতে আমরা পারি, স্বাস্থ্যকে আমরা যদি অধিকারের জায়গা থেকে দেখি, তাহলে দেখবেন যে রাজনৈতিক ম্যানিফেস্টোতে স্বাস্থ্য নিয়ে কথা বলার ক্ষেত্র উন্মোচিত হবে। আমাদের দেশে যারা হাসপাতালে যান, তাদের মধ্যে 1/3 বলেছেন, দেশব্যাপী যে জরিপ করা হয়েছে, যে তারা হাসপাতালে গিয়ে নানাবিধ অবহেলার শিকার হয়েছেন। তাহলে যারা অবহেলার শিকার হয়েছে, রাজনৈতিক ম্যানিফেস্টোতে থাকা উচিত যে তাদের জন্য আমি কি করতে যাচ্ছি। আমাদের দেশের 100 টাকা খরচ হলে পকেট থেকে 60 টাকা খরচ হয়ে যায় ওষুধের কারণে। তাহলে রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে ধরে নিতে হবে যে ওষুধের জন্য আমি কি করছি। লাস্টলি ম্যানিফেস্টোতে আমার মনে হয় যে দুইভাবে চিন্তা করা যায়, যে আমি কি ঘরদোর পরিষ্কার করছি নাকি আমি ভেঙে পড়া ঘরকে আবার নতুন করে গড়ে তুলছি। যদি ভেঙে পড়া ঘরকে আবার নতুন করে গড়ে তুলতে হয়, তাহলে আমার ধারণা স্বাস্থ্যের কিছু রুট কজেস, গোড়ার গলদে হাত দিতে হবে। স্বাস্থ্য খাতে আজ রাজনীতিকরণ হয়েছে, স্বাস্থ্য খাতের দুর্নীতি আমাদেরকে আজ ক্ষয়ে নিচ্ছে। এই স্বাস্থ্য খাতের দুর্নীতি আরেকটা রোড কালভার্টের দুর্নীতির ভেতরে অনেক। ডক্টর আহমেদ এহসানুর রহমান, আমি এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই, যে আপনি দেশের বাইরের কথা বলছিলেন, যে আমরা অনেক উন্নত বিশ্বের অনেক দেশেই দেখে থাকি যে বিভিন্ন জায়গায় মানুষের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হয়ে থাকে। তো বাংলাদেশে এ ধরনের কোনো চিন্তাভাবনা হয় না? যদি কোনো গভর্নমেন্ট এ ধরনের উদ্যোগ নেয়, এটা কি সম্ভব কিনা, বাস্তবায়ন কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? এই প্রশ্নটির উত্তর আমরা নেব একটা ছোট্ট বিরতির পর। দর্শক, ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল অনুষ্ঠানে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি শান্তা শারলিন, এবং আমার সাথে রয়েছেন আমন্ত্রিত 3 জন অতিথি। রয়েছেন প্রফেসর ডক্টর লিয়াকত আলী, রয়েছেন প্রফেসর রুমানা হক, এবং রয়েছেন ডক্টর আহমেদ এহসানুর রহমান। বিরতির আগে কথা বলছিলাম যে বিশ্বের অনেক উন্নত দেশেই আমরা দেখে থাকি যে মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হয় মানুষের জন্য। এটা আমাদের দেশে সম্ভব কিনা, কতটুকু যৌক্তিক এই পদক্ষেপ নেওয়া? মেডিকেল ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা বাংলাদেশে বিভিন্নভাবে ছোট ছোট পরিসরে চেষ্টা করা হয়েছে। তো তার নানাবিধ ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে হ্যাঁ এবং অবশ্যই। যে আমরা ধীরে ধীরে যদি স্বাস্থ্য বীমার দিকে আগাতে না পারি, তাহলে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সবার স্বাস্থ্যকে কাভার করে রাখার স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। তো এই ক্ষেত্রে বিশ্বের উদাহরণ থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন, যে ছোট ছোট 3, 4, 5টা অসুখ চিন্তা করে করে সেগুলোকে কাভার করে করে ধীরে ধীরে কাভারেজটা বড় করা যায়। তাতে এখান থেকে শিক্ষাটাও নেওয়া যাবে এবং ধীরে ধীরে সক্ষমতাটাও অর্জন করা যাবে। এবং আমাদের দেশের জন্য আমার মনে হয় যে বোথ ট্যাক্স বেস সিস্টেম এবং মেডিকেল ইন্স্যুরেন্স দুইটাকেই একসাথে নিয়ে একটা মডেল কল্পনা করা উচিত, যেটা আমাদের আর্থিক পরিসরের পক্ষে আসলে সক্ষম ও জনগণের কাছে স্বাস্থ্যের সেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ এহসানুর রহমান। আমরা আবারও প্রফেসর ডক্টর লিয়াকত আলী আপনার কাছে আসতে চাই। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আসবো, যে সেগুলোর মধ্যে কোনগুলো এখনই বাস্তবায়নযোগ্য, এবং তা যদি বাস্তবায়ন করা হয় নির্বাচিত সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বাস্তবায়নের জন্য?
সেখানের মধ্যে যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে যে আইনগতভাবে বাধ্যবাধকতা করা এবং সেটা ট্যাক্স বেস যে অর্থায়ন আমাদের জনগণের ট্যাক্সের অর্থ থেকে যে করা, এই বিষয়ে একটা অর্ডিন্যান্স কিন্তু ড্রাফটও করে দেওয়া হয়েছে সরকারের কাছে। এটা কিন্তু অর্ডিন্যান্সটা এখনই কিন্তু জারি করা সম্ভব ছিল এবং সেটা যারা নির্বাচিত সরকার, আমরা আশা করব যে তারা এটাকে আইনে পরিণত করবেন এবং সেই ক্ষেত্রে একটা বিপুল অগ্রগতি হতো। যে আমি আগেই বলেছি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সারা দুনিয়াতে এটা এখন জানা আছে যে সেটাই হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজের মূল চাবিকাঠি এবং সেটা সবচেয়ে যেটাকে আমরা বলি ইকুইটি, যে সাম্যের যে ধারণা, বৈষম্যহীনতা এবং আমাদের যে দরিদ্র এবং ধনীদের মধ্যে যে স্বাস্থ্যের মধ্যে স্বাস্থ্যসেবা লাভে যে বিরাট ফারাক, সেটা দূর করতে একমাত্র সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। তো অর্ডিন্যান্সটা করা সম্ভব ছিল। এখানে সম্ভব ছিল ইমিডিয়েটলি যে জনগণের জন্য জনবল যেটা প্রফেসর রুমানা বললেন যে শুধু ডাক্তার নার্স না, এক্ষেত্রে যে সহায়ক জনশক্তি, সব রকম সহায়ক জনশক্তি, এর বিরাট অংশ প্রায় 30 থেকে 40% সব পদ ভ্যাকান্ট হয়েছে, শূন্য হয়েছে, অর্থাৎ পদ অনুমোদন রয়েছে কিন্তু মানুষ নিয়োজিত নেই। এই মানুষগুলো নিয়োগ করা কিন্তু এখনই সম্ভব, কারণ এখানে নতুন করে পদ সৃষ্টি করতে হবে না। তাহলে ওই মানুষগুলো নিয়োগ করলেও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় বড় একটা উন্নয়ন সম্ভব ছিল। আমাদের যেগুলো যন্ত্রপাতি সব কেনা আছে অথচ মেরামত নেই, আপনি যেটা বললেন শুধু মানে ঢাকার বাইরে বা প্রধান শহরের বাইরে তা কিন্তু নয়, প্রধান শহরের হাসপাতালগুলোতে অসংখ্য যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। এগুলোর যে রক্ষণাবেক্ষণের জন্য যে মনোযোগটা, সেই মনোযোগটা কিন্তু এখনই দেওয়া সম্ভব ছিল এবং সেগুলো চালু রাখা আমরা সম্ভব দেখি ছিল। যে জরুরি অবস্থায় যখন রোগী নিয়ে যাওয়া হয় হসপিটালগুলো ট্রান্সফার করে দেয় আরেক হসপিটালে, কারণ তাদের যথেষ্ট ইকুইপমেন্ট নেই। সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে ইমার্জেন্সি স্বাস্থ্য হেলথ কেয়ার, এটা প্রচণ্ড অভাব। ইমার্জেন্সি হেলথ কেয়ারের যে চেইন, এবং আমাদের আরেকটা রাষ্ট্র দর্শন ঠিক হওয়া উচিত যে প্রাইভেট সেক্টর ভার্সাস পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টরে কেউ গেলেই তাকে হয় খুবই মানে ব্যয়বহুল চিকিৎসার মধ্যে চলে যায়, অথবা তাকে রেফার করে দেয় যদি খুব সমস্যা হলে সরকারি হাসপাতালে। তো এই বিষয়গুলোতে আমরা কিভাবে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করবো, আর একই সঙ্গে তার মান নিয়ন্ত্রণ এবং অর্থ ব্যয় নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা না থাকলে জনগণের কাছ থেকে এই যে 70-75% যেটা ডক্টর এহসানুর রহমান সাহেব বললেন যে পকেট থেকে কত অংশ টাকা চলে যাচ্ছে, এই টাকাগুলোর কিন্তু একটা বড় অংশ প্রাইভেট সেক্টরেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে মানুষকে বাঁচাতে গেলে সেইখানেও এক ধরনের পলিসি, আমি বলবো নিয়ন্ত্রণ না হলেও এক ধরনের মানে ধারণা এবং তার ব্যয়বহুলতা এবং তার মান নিয়ন্ত্রণ ইত্যাদির সব কিছু জরুরি রয়েছে। এবং সেইখানে আমাদের যে এই যে রেফারেল সিস্টেমটা আপনি যেটা বললেন, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, অধিকাংশ ক্ষেত্রে যন্ত্রপাতির সংরক্ষণের অভাব রয়েছে, জনবলের অভাব রয়েছে। তো এই বিষয়গুলো, অনেকগুলো বিষয় কিন্তু এখনই করা সম্ভব, এগুলোর জন্য নতুন আইন কানুনের জন্য অপেক্ষা না করেও করা সম্ভব। তবে আমরা বলবো যে পরবর্তী যারা সরকার আসবেন, যারা পার্লামেন্টে যাবেন, যেটা বললেন যে রাজনৈতিক অঙ্গীকার, জনগণেরও কিন্তু এখন চিন্তা করতে হবে যে আপনি স্বাস্থ্যের জন্য কি করবেন আমাকে বলুন। আমি ভোট দেওয়ার আগে এটা জানতে চাই যে আপনি স্বাস্থ্যের জন্য, জনগণেরও কিন্তু একই দাবি হওয়া উচিত। উল্টো দিকে তারা যেমন ম্যানিফেস্টোতে বলবে, জনগণও বলবে যে আমরা কি চাই। তাহলে পার্লামেন্টের যারা যাবেন, আমাদের আরেকটা সমস্যা হয়েছে কি জানেন, যারা যে স্থায়ী কমিটিতে যান, সংসদীয় কমিটি, স্থায়ী কমিটি বলে না, তাদের উচিত হলো আইন প্রণয়ন করা, তা না করে তারা এক্সিকিউটিভ দায়িত্ব পালন করা শুরু করেন। আমাদের যে স্বাস্থ্যের ক্ষেত্র, তাই অধিকাংশ মন্ত্রণালয় সেই জায়গাটিতে স্বাস্থ্যের জন্য কি কি আইন কানুন এখন করতে হবে বা আপডেট করতে হবে। যেমন আমরা আগেই বললাম যে 82 সালের অর্ডিন্যান্স দিয়ে কিন্তু এখনও প্রাইভেট সেক্টর মানে পরিচালিত হচ্ছে। তো সেই জায়গাগুলো করা দরকার। অনেক কিছু পরিবর্তন আসলে প্রয়োজন। ধন্যবাদ প্রফেসর ডক্টর লিয়াকত আলী। আবার আসতে চাই প্রফেসর রুমানা হক আপনার কাছে। স্বাস্থ্য খাতে অর্থায়ন নিয়ে সবসময় কথা হয়, শুধু বাজেট বাড়ানোই কি যথেষ্ট বলে মনে করেন কিনা আপনি? না, অবশ্যই না। বাজেট তো বাড়াতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, এবং ডক্টর লিয়াকত বলেছেন যে আমরা অন্য দেশের সাথে যদি তুলনা করে দেখি, আমাদের ন্যাশনাল বাজেটে তো আমরা 5% আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়। আর আমাদের জিডিপির যদি বলি, সরকার থেকে যদি আমরা বলি, জিডিপির 1% নিচে সরকার স্বাস্থ্য খাতে তারা বরাদ্দ দেয় বা ব্যয় করে। এই বাজেটটা যদি হঠাৎ করে বাড়িয়েও দেয়, সেই বাড়ানোর জন্য তো মানে অবশ্যই সরকারের দিক থেকে তাদের সেটা স্বাস্থ্য খাতকে প্রায়োরিটিতে আনতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম। কিন্তু দক্ষতা তো থাকতে হবে যে আমি কীভাবে সেটা সঠিকভাবে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র বাজেট বাড়ানো না, সঠিকভাবে বাজেটটাকে ব্যয় করার জন্য আমাদের সেই ধরনের সঠিক পরিকল্পনা দরকার, কৌশল দরকার। যে বিষয়গুলো একটু আগে আমি বলছিলাম যে
তো সেক্ষেত্রে বাজেট ব্যবস্থাপনা, অগ্রাধিকার নির্ধারণ, ক্রয় ব্যবস্থা এবং স্বচ্ছতা এগুলো বাড়াতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। সেই প্রসঙ্গে আসছিলাম যে আমাদের আসলে যদি এই ডব্লিউএইচওর বিল্ডিং ব্লকগুলোর কথা আমরা চিন্তা করি, হয়তো আলোচনা আমরা সেভাবেই বলছি যে আমাদের হিউম্যান রিসোর্স এখানে আসলে কি পরিমাণ আমাদের প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে, ডাক্তার, নার্স থেকে শুরু করে যে অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্স, সুতরাং সেই ধরনের আমাদের জনবলকে নিয়োগ দিতে হবে এবং সেই পরিমাণ বাজেট আমাদেরকে রাখতে হবে। আমরা যদি এমার্জেন্সি কেয়ার বলি, আমাদের দেশে এমার্জেন্সি কেয়ারটা খুবই দুর্বল। আপনি হঠাৎ করে এক জায়গায় যাবেন, দেখবেন আপনার সেই সঠিকভাবে কিন্তু এমার্জেন্সি কেয়ারটা আমাদের দেশে নাই। তো এমার্জেন্সি হঠাৎ করে যেই আমাদের স্বাস্থ্যর যে প্রয়োজন হয়, এই এমার্জেন্সি ইউনিট বা এমার্জেন্সি কেয়ার আমাদেরকে আরও অনেক এটার জোর দিতে হবে। আমরা যদি বলি আমাদের ওষুধের কথা, তো আমাদের যে এখন যে এসেনশিয়াল ড্রাগ লিস্টটা আছে, এটা কিন্তু আমরা বারবারই বলছি এটাকে আরও হালনাগাদ করা। এখন বর্তমানে যেই ধরনের রোগগুলো আমাদের হচ্ছে, কমিউনিকেবল ডিজিজগুলো আছে, নতুন আসছে আবার সংক্রামক রোগগুলো, অসংক্রামক রোগ তো আমাদের বেড়েই যাচ্ছে। তো এগুলোকে চিন্তা করে আমাদের এসেনশিয়াল ড্রাগ লিস্টটাকে বাড়ানো এবং সেই পরিমাণ আসলে বরাদ্দ দেওয়া যেন জনগণ বিনামূল্যে এই ওষুধগুলো পেতে পারে। বিশেষ করে আমাদের নগর স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি, আমাদের তো রুরাল এলাকায়, আমাদের গ্রামাঞ্চলে যেরকম একটা স্বাস্থ্যের একটা কাঠামো রয়েছে, আমাদের এই শহরাঞ্চলে কিন্তু সেরকম নাই। অথচ শহরের মানুষ কিন্তু আমাদের বাড়ছে ক্রমান্বয়ে। এখন হয়তো আমরা বলছি 40% মানুষ আমাদের শহরে বাস করে, কিন্তু এটা আরও বাড়বে। কিন্তু আমাদের শহরে কিন্তু সেই ধরনের যেরকম স্ট্রাকচার যেই সিস্টেম আছে অন্তত গ্রামাঞ্চলে, সেরকম আমাদের চিকিৎসা ব্যবস্থা শহরে নাই এবং বেশিরভাগ মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের উপর তারা নির্ভরশীল। তো সুতরাং আমাদের নগর স্বাস্থ্যকে কীভাবে আসলে আরও সংগঠিত করা যায়, আরও শক্তিশালী করা যায়, এটাতে অবশ্যই আমাদেরকে কিন্তু জোর দিতে হবে। আর শুধুমাত্র আমি যেগুলো বলছি যে সেবার দেওয়ার কথা, আমরা কোয়ান্টিটির কথা বললে হবে না, আমাদের মানসম্মত সেবা, যেটা বারবার বলছি, এই মানসম্মত সেবা দেওয়ার জন্য আমাদের অবশ্যই বাজেট বাড়ানোর সাথে সাথে সঠিকভাবে বাজেটের বাস্তবায়ন। আমরা যেভাবে পরিকল্পনাগুলো করি, অসংখ্য পরিকল্পনা আমাদের আছে একদম স্বাধীনতার পর থেকে যদি শুরু করি, এবং এই যে সংস্কার কমিশনের যে রিপোর্টটা চমৎকার, আমাদের কিন্তু এখানে বলা আছে যে কি করতে হবে। কিন্তু এটাকে যে আসলে বাজেটে আসলে দেখি না, পরিকল্পনা দেখি, কিন্তু আমরা আসলে যোগ্য লোক বসানো সঠিক জায়গায় সেই প্রয়োগটা আমরা আসলে দেখি না। সেই প্রয়োগটার জন্য আসলে এই কার্যগুলোকে কিভাবে আমরা বাজেটে রূপান্তরিত করব এবং তারপরে বাজেটটাকে বাস্তবায়ন করে সেটাকে মনিটর করব, এই যে পুরো সাইকেলটা, এটা কেউ হয়তো পরিকল্পনা করছেন, কেউ বাজেট তৈরি করছেন, তাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। এবং পরিকল্পনাগুলোকে আসলে আলটিমেটলি কিভাবে ভেঙে বাজেটে রূপান্তর করতে হয়, এই জায়গাটাতেও আমাদের দক্ষতার অভাব আছে। যেই কারণে বাজেটের জায়গায় থাকছে একভাবে, আমরা সেটাকে খরচ করছি, টাকা খরচটা কাটাটাকেই আমরা মনে করছি যে আমি একটা টিক দিলাম, কিন্তু এটার গুণগত মান এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই বাজেট ব্যবস্থাপনা। ধন্যবাদ প্রফেসর রোমানা হক। আপনিও কি মনে করেন কিনা যে সমন্বয়হীনতার অভাব রয়েছে বিভিন্ন খাত যখন একসাথে কাজ করতে নেয়, এবং সেই সাথে অন্যান্য দেশের কার্যকরী মডেল এবং অভিজ্ঞতা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগ করতে ঠিক কি ধরনের নীতিগত প্রাতিষ্ঠানিক প্রস্তুতি প্রয়োজন? ডক্টর আহমেদ এহসানুর রহমান। আমার মনে হয় প্রথমেই ঠিক করে ফেলা উচিত যে বাংলাদেশের জন্য আগামী 2 দশকের স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন হবে। এটা যদি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা হয়, এই স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আমার মনে হয় না যে আগামী 2 দশকের পরের জনগণের স্বাস্থ্যকে সেবা দেওয়া সম্ভব হবে। এই বড় প্রশ্নটা যদি আমরা উত্তর খুঁজে পাই যে আগামী 2 দশকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে যে কোন কোন এক্সাম্পল থেকে আমরা লার্নিং নেব। তা আমাদের যদি রিয়াকত স্যার যেটা বললেন যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, এটাই যদি আমার মূল কাঠামো হয়, তাহলে আসলে ইউরোপের বিভিন্ন দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে যে মডেলটা তৈরি করা হয়েছে সেখান থেকে শেখা উচিত। আমরা যদি, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্য বিমাকে ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে যে সকল দেশ স্বাস্থ্য বিমাকে নিয়ে কাজ করছে, জার্মানি এবং অন্যান্য দেশগুলো, তাদের কাছ থেকে নিয়ে আমরা শিক্ষা নিতে পারি। তো আমার মনে হয় শুরুতেই আমাদের ঠিক করে ফেলা উচিত যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কোন মডেলে চলবে। সেটা কি সম্পূর্ণ রকমভাবে ট্যাক্স মডেলে চলবে, নাকি ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স মডেলে চলবে। আমরা আমাদের অগ্রাধিকারগুলোকে কিভাবে ঠিক করব, এটা করা সম্ভব হলে আমার মনে হয় যে বিশ্বব্যাপী অনেক উদাহরণ আছে, ডেভেলপড কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপিং কান্ট্রিজ, যেখান থেকে আমাদের জন্য শেখাটা খুব একটা সমস্যা হবে না। বাট একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ খুবই ইউনিক একটা দেশ, সুতরাং এই দেশের জন্য যে কোনো মডেলকে নিতে হলে তার মতো মোড়ক পড়িয়ে, তার মতো কালচারালি অ্যাডাপ্ট করে নিতে হবে, না হলে অন্যের সমাধান আমার জন্য আসলে নতুন সমস্যা তৈরি করে ফেলবে। ইউনিক কেন বলছেন? ইউনিক বলার একটা উদাহরণ বলতে পারি যে একমাত্র মালদ্বীপ ছাড়া
পার ক্যাপিটা মানে প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকায় যত মানুষ বসবাস করে একমাত্র মালদ্বীপ ছাড়া আমাদের আশেপাশে আর কোনো দেশ নেই। তো এই যে একটা ছোট্ট দেশে আমরা এত মানুষ বসবাস করি, সেই এত মানুষের ভেতরে আবার বেশিরভাগই সমতলে বসবাস করি। আমাদের জন্য অ্যাক্সেস হচ্ছে ডিফারেন্ট ইস্যু। আফ্রিকার জন্য অ্যাক্সেস হচ্ছে 5 কিলোমিটার দূরে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমার জন্য অ্যাক্সেস হচ্ছে এখানে খাল বিল নদীলানা আছে, আমার জন্য অ্যাক্সেস হচ্ছে টাকা নেই, আমার জন্য অ্যাক্সেস হচ্ছে ওইখানে যাওয়ার পরে সেবা নাই, আমার জন্য অ্যাক্সেস হচ্ছে যাওয়ার পরে সেবা আছে, ডাক্তার আছে বা ডাক্তারের কাছে ওষুধ নাই। তো এই যে আমাদের জন্য মডেলসগুলো ইজ রিয়েলি ডিফারেন্ট। আমাদের জন্য হিসাব হচ্ছে যে আমরা আমাদের ডাক্তার আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাছে যা এক্সপেক্ট করি দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম পৃথিবীর অন্যান্য দেশের অনেক মানুষ তার স্বাস্থ্য ব্যবস্থার কাছ থেকে কি এক্সপেক্ট করে। ধন্যবাদ ডক্টর আহমেদ ইহসানুর রহমান। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি। জেরুসালেম প্রেজেন্স মিট দ্য পিপলে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরে আসছে একটু পরে, সাথে থাকবেন। জেরুসালেম প্রেজেন্স মিট দ্য পিপলে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম স্বাস্থ্য খাতের নানা বিষয় নিয়ে। প্রফেসর ডক্টর লিয়াকত আলী, আপনাকে দিয়ে এবার শুরু করতে চাই যে স্বাস্থ্য খাতের রাজনীতিকরণ এর আসলে ভালো মন্দ বিষয়গুলো কি? এই খাতে রাজনৈতিক সদিচ্ছা ও নীতিগত ধারাবাহিকতা কিভাবে নিশ্চিত করা সম্ভব? আসলে স্বাস্থ্য খাতের রাজনীতিকরণ এটা একটা মানে আমি বলবো ইউটোপিয়ান ধারণা, যেটা ডক্টর এহসান বলেছিলেন যে স্বাস্থ্য খাত আবশ্যিকভাবে একটি রাজনীতির বিষয়। সুতরাং বিরাজনীতিকরণ করতে হবে তা না, কিন্তু রাজনীতির অপব্যবহার, যে রাজনীতি এর নেতৃত্বে বা এর প্রশাসনিক কর্মকাণ্ডে রাজনীতির অতিরিক্ত প্রয়োগ এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, এই সবগুলো বন্ধ না করলে হবে না। তাহলে এই যে আমাদের একটু আগে আমার দুজন সহযোগী বলছিলেন যে কমিউনিটি এনগেজমেন্ট, অর্থাৎ জনগণই তো স্বাস্থ্যের মালিক, তার স্বাস্থ্যের মালিক তো তিনি। এই মালিককে কিন্তু আমরা যথাযথভাবে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করি না এবং মালিককে কিন্তু বাস্তবায়নেও অন্তর্ভুক্ত করি না। তারা কিন্তু এসেনশিয়ালি একটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো আমরা ব্যবহার করি। আমরা কিছু নিয়ে যাই, সেবা দিয়ে দিই, তাদের কি চাওয়া এবং তাদের যে অংশগ্রহণ এবং তাদের যে মালিকানা সেটা ব্যবহৃত হয় না। তো সেইটা যদি নিশ্চিত করতে হয়, এবং তার সঙ্গে আমাদের আরেকটি বড় ঘাটতি রয়েছে যে স্বাস্থ্য যে একটি মাল্টি সেক্টরাল ব্যাপার। যেমন ধরুন আপনি আজকে ডেঙ্গি কন্ট্রোল করতে কিংবা আপনার এই যে আমাদের শ্বাসকষ্টের এই যে ধোঁয়া থেকে যে শ্বাসকষ্টের অসুখগুলো নিয়ন্ত্রণ করতে শুধু চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট নয়। এখানে পরিবেশ মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, এখানে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, এখানে পাবলিক হেলথের লোকাল গভর্নমেন্টের ব্যাপার রয়েছে। এই যে মাল্টি সেক্টরাল ইনভলভমেন্ট স্বাস্থ্যের ক্ষেত্রে, এই বিষয়টা কিন্তু যথাযথভাবে আমাদের দেশে নেই। স্বাস্থ্য মানেই চিকিৎসার বিষয়, চিকিৎসক নার্স, স্বাস্থ্য মানেই স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই জায়গাগুলোতে সেই জন্য আপনি যেটা প্রশ্নটা করলেন যে রাজনীতি কিন্তু আসবে মাল্টি সেক্টরাল কীভাবে ইনভলভমেন্ট করবে, এবং রাজনৈতিক তাহলে হাইয়েস্ট নেতৃত্বকে কিন্তু কোঅর্ডিনেট করতে জানতে হবে। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন, আপনি কোভিডের সময় এইখানেই কিন্তু অনেকবার আলাপ হয়েছে যে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় একটা ঘোষণা দিয়ে দিল, জনপ্রশাসন আরেকটা ঘোষণা দিয়ে দিল, যার মধ্যে সমন্বয় নেই, সমন্বয়হীনতা। তাহলে আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হচ্ছে যে রাজনীতি থাকতে হবে এবং রাজনৈতিক এজেন্ডার মধ্যে স্বাস্থ্য থাকতে হবে, সেটা অগ্রাধিকার ভিত্তিতে থাকতে হবে। জনগণকেও সেটা বুঝতে হবে যে যারা রাজনীতি করছেন তারা স্বাস্থ্যকে কীভাবে দেখছেন, তারা কি স্বাস্থ্যকে মানে রাষ্ট্রের বা অধিকার হিসেবে দেখছেন, মানে জনগণের অধিকার হিসেবে দেখছেন নাকি দয়া হিসেবে দেখছেন, তারা কি প্রাইভেট সেক্টরে স্বাস্থ্যকে পণ্য হিসেবে দেখছেন কিনা, মার্কেট যেটা ওপেন মার্কেট ইকোনমিতে অন্য পণ্যের সঙ্গে স্বাস্থ্যকে গুলিয়ে ফেলছেন কিনা, এবং স্বাস্থ্যকে যে রাষ্ট্র যে তার দায়িত্ব হিসেবে দেখবেন সেই দায়িত্বটাকে কতটা তারা অর্থনৈতিক এবং প্রশাসনিকভাবে পালন করছেন। এই বিষয়গুলো যখন দেখা যাবে তখন কিন্তু এখানে স্বাস্থ্য যে গবেষণায় মনোযোগ দিয়ে আমাদের দেশের জন্য যে প্রয়োজনীয় কাঠামো, আমাদের দেশের জন্য যে মাল্টি সেক্টর ইনভলভমেন্ট, আমাদের দেশের জন্য যে মানে চিকিৎসার যে ব্যবস্থাপনাগুলো প্রয়োজন, তখন এখান থেকে কিন্তু সেটা জন্ম লাভ করতে হয়। এটা থেকে ছোট্ট করে একটু জানতে চাই যে আপনার দৃষ্টিতে একটি আদর্শ এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যখাত কেমন হওয়া উচিত? আমাদের সত্যিকার অর্থে যদি প্রাইমারি স্বাস্থ্যসেবা ভিত্তিক থেকে রেফারেল সিস্টেমটা থেকে তারপরে সেকেন্ডারি এবং টারশারিতে যায়, এবং সেখানে আমাদের প্রাইভেট সেক্টরের যে অন্তর্ভুক্তি ধাপে ধাপে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে যায়। সরকার যদি আগে স্থির করেন যে এটা আমার রাষ্ট্রের দায়িত্ব, সেটা পাবলিক বা প্রাইভেট কোন সেক্টর থেকে বা এনজিও সেক্টর থেকে ডিসপেন্স হচ্ছে সেটা বড় কথা নয়, আমার একটি সমন্বিত স্বাস্থ্যসেবা এবং মাল্টি সেক্টরাল অন্য সেক্টর ইনভলভমেন্ট সহ, তাহলে রাষ্ট্রের অন্তর্ভুক্তিটা তখন সব সেক্টরের অন্তর্ভুক্তি। আপনি চিন্তা করুন
আমাদের কতগুলো হাসপাতাল, পুলিশের 73টা প্রায় ফ্যাসিলিটি রয়েছে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনেক রয়েছে, রেলওয়ের অধীনে রয়েছে, ফ্র্যাগমেন্টেড স্বাস্থ্য ব্যবস্থা, যেটা ডক্টর এহসান বলছিলেন সত্যি বলতে ইউনিক। আমি বলবো যে বাংলাদেশের মতো এত ফ্র্যাগমেন্টেড স্বাস্থ্য ব্যবস্থা অনেক দেশে নেই। এখন এগুলোকে চিন্তা করে আমাদেরকে যে সমন্বয় তৈরি করতে হবে, সেই সমন্বয়টা অন্তর্ভুক্তিমূলক হতে গেলে আসলে একটি সুপরিকল্পিত ব্যবস্থাপনা দরকার। এবং আমরা হেলথ সেক্টর রিফর্ম কমিশনে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট আলোকপাত করেছি। আমি আবারও শেষে অনুরোধ করব যে যারাই সরকারে আসবেন, যারাই পরিচালনার দায়িত্ব নেবেন, দয়া করে মানে ওর মধ্যে ডকুমেন্টের মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেও সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য তারা সচেষ্ট হবেন, আমরা এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ প্রফেসর ডক্টর লিয়াকত আলী। প্রফেসর রোমানা হক, পরবর্তী যে সরকার আসছে, নগর স্বাস্থ্য নিয়ে পরবর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আমি একটু আগেও বলেছি সেটা, যেটা ডক্টর লিয়াকত বলছিলেন যে আমাদের তো এমনি ফ্র্যাগমেন্টেড বিভিন্ন রকম আমাদের সার্ভিস প্রোভাইডার যেরকম আছে, নগরে সেটা আরও বেশি। এখানে এনজিওরা সেবা দিচ্ছেন, প্রাইভেট সেক্টর আছে, আর সরকারি ব্যবস্থাপনাতেও আছে, কিন্তু আমাদের নগর স্বাস্থ্যতে যে প্রাথমিক স্বাস্থ্যসেবাটা এটি খুবই দুর্বল। এবং এখানে যেহেতু কোনো স্ট্রাকচার রেফারেল সিস্টেম নাই, মানুষ সহজেই কিন্তু টার্সিয়ারি হাসপাতালে চলে যায় এবং সেখানে দেখা যায় যে একটা অযথা সেখানে ভিড় হয়, যেটা আমরা খুব সহজেই কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে পারলে সেটা সেই ভিড়টা আসলে কম হতো। আমাদের নগর স্বাস্থ্যসেবায় যেরকম আছে যে ডোর টু ডোর সেবা দেওয়া বা কাউন্সেলিং করা, মানুষকে বোঝানো, যেটা আরবান এলাকার তুলনায় আমরা যদি রুরাল এলাকায় দেখি, অর্থাৎ গ্রামাঞ্চলে, সেখানে কিন্তু আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার আছেন, যারা মানুষের বাড়িতে যান, সেখানে তারা সবাইকে চেনেন, তাদেরকে বিভিন্ন ধরনের হেলথ এডুকেশন তারা দেন। কিন্তু শহরে কিন্তু এরকম নাই। সরকারের দিক থেকে কিছু এনজিওর হয়তো আছে, এই ধরনের কোনো মানুষ আসলে তুলনামূলকভাবে একটু বেশি সচেতন থাকেন, গ্রামের দিকে হয়তো সচেতনতার অভাব থাকে, এই জন্য তাদেরকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে হয়। এরকম কি কোনো বিষয় রয়েছে কিনা? এটাও আমাদের খেয়াল করতে হবে যে আমাদের শহরে যেটা আমরা এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা বড় অংশ মানুষ হয়তো তারা শিক্ষিত, তারা জানেন এই বিষয়গুলো, কিন্তু এটা আরও কিন্তু এটাও খেয়াল রাখার বিষয়, অনেক ফ্লোটিং পপুলেশন আমাদের কিন্তু নগরে আছে। এবং এখানে আমাদের যদি বলি, আমাদের স্লাম ডুয়েলার্স যারা খুবই মানে বস্তিতে যারা থাকছেন, হয়তো টার্মটা শুনতে খুব খারাপ শোনা যায়, কিন্তু এখানেও কিন্তু তারা মানবেতর জীবনযাপন করেন, যেখানে তাদের খুবই ক্রাউডেড, তারা অল্প জায়গায় অনেক মানুষ থাকেন, তাদের নাগরিক যে সুযোগ সুবিধা সেখানে তারা সেগুলো পাচ্ছেন না, যেটা তাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকিগুলো আরও বাড়াচ্ছে। তো এই কারণে তাদের জন্য আসলে এই নগরের প্রাথমিক স্বাস্থ্যসেবাটা যেমন জোরালো করা দরকার। আরেকটি বিষয় যে তারা কিন্তু যেহেতু প্রাইভেট সেক্টরে যায়, তাদেরকে কিন্তু এর একটা অর্থ তাদেরকে নিজের ব্যয় করতে হয়। যেখানে আমরা যদি গ্রামে দেখি, তারা যদি কমিউনিটি ক্লিনিকে যায় বা উপজেলা পর্যায়ে যদি স্বাস্থ্যকেন্দ্রে যায়, তারা কিন্তু বিনামূল্যে অন্তত যতক্ষণ ওষুধের সাপ্লাই আছে বা ডাক্তার দেখানোর জন্য তাদের কিন্তু শুধু খুবই স্বল্পমূল্যে একটা টোকেন কিনতে হয়, একটা টিকিট কিনতে হয় 5 টাকা 10 টাকা দিয়ে, কিন্তু তারপরে কিন্তু তারা অন্তত কিছুটা চিকিৎসা সেবা সেখানে সরবরাহের ভিত্তিতে তারা বিনামূল্যে পেয়ে থাকেন। কিন্তু নগরে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে এই ফার্মাসিতে তারা যাক বা যেখানে যাক, তাদেরকে কিন্তু নিজের খরচে এই টাকাটা দিয়ে তাদেরকে এই সেবাটা কিনতে হয়। তো এটাও কিন্তু এক ধরনের বৈষম্য তৈরি করছে, যে তারা নগরে থাকার কারণে তারা আসলে কিন্তু বিনামূল্যে অনেক ক্ষেত্রে চিকিৎসাটা পাচ্ছেন না। নগর স্বাস্থ্য ব্যবস্থা আরেকটা যদি আমরা দেখি, যে এখানে অনেকেই আছেন যারা কাজ করেন সকাল থেকে বিকাল পর্যন্ত, এবং দেখা যায় এই সময় যেহেতু যে সরকারি হাসপাতালগুলো বন্ধ হয়ে যায় এবং তারা কিন্তু দেখা যাচ্ছে তখন ওই ফার্মাসিতে চলে যাচ্ছে। এটা যে গ্রামে হচ্ছে না আমি তা বলছি না, কিন্তু নগরে আমরা দেখব প্রবণতা অনেক বেশি, যে তারা এই প্রথম তাদের সেবাটা নিতে যাচ্ছে তারা ফার্মাসিস্টদের কাছ থেকে বা ফার্মাসি থেকে। তো এখানে তারা ডাক্তার যে দেখাবেন, বা নগরাঞ্চলে তো এই ধরনের যেটা আমি বলছিলাম যে গ্রামের মতো কমিউনিটি ক্লিনিক কিংবা ধরেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে সেরকম সেবা কেন্দ্র নাই সরকারের দিক থেকে। এখানে কিন্তু আরবান ডিসপেন্সারি কয়েকটা আছে, হাতে গোনা ঢাকা শহরে। তো এদের কাছ থেকে যেহেতু তারা বিনামূল্যে চিকিৎসা নিতে পারছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ফার্মাসিস্টদের কাছ থেকে এই সেবাটা নিচ্ছেন, যেটা অবশ্যই আমি মনে করি যে যথাযথ প্রাইভেট হসপিটালগুলোতে অতিরিক্ত খরচের কারণে তারা হয়তো যেতে পারছেন বাধ্য হয়ে যেতে, বা যখন যাচ্ছেন তখন তাদেরকে সেটার জন্য তাদের নিজের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। তো এই ধরনের আসলে এই যে বৈষম্য, এটা দূর করার জন্য অবশ্যই, আর নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে
মূল যে বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে বলছি, যে এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার যে দায়িত্বটা সেটা আছে আমাদের লোকাল গভর্নমেন্টের আন্ডারে, সিটি কর্পোরেশন, তারা এনজিও ক্লিনিকদের মাধ্যমে সেবাটা দিয়ে থাকেন। তো এক্ষেত্রে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের তো এখানে টার্সারি হাসপাতালগুলো আছে, তো এখানে একটা সমন্বয়হীনতা আছে, যে যেখানে আসলে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে গ্রামাঞ্চলে তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সেকেন্ডারি বা টার্সারি কেয়ারটা তারা দিচ্ছেন, কিন্তু নগর স্বাস্থ্য ব্যবস্থাপনায় যেহেতু লোকাল গভর্নমেন্টের একটা ইনভলভমেন্ট আছে, যখন আমরা নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নের কথা বলবো, এই দুটি মন্ত্রণালয়ের সমন্বয় কিভাবে করব এবং লোকাল গভর্নমেন্ট আসলে কতটুকু সেবা দিতে পারবে, কতটুকু তাদের সামর্থ্য আছে এবং সেই পরিমাণ দক্ষতা এবং বাজেট যে বরাদ্দ, অর্থনৈতিক সক্ষমতাও তাদের আছে কিনা। ধন্যবাদ প্রফেসর রোমানা হক। এবার আমরা ডক্টর আহমেদ এহসানুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এত ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে অনেক মানুষ, আমরা খুব অল্প জায়গায় অনেক বেশি মানুষ বসবাস করি, এমন দেশে নাগরিকদের যে জরুরি স্বাস্থ্য সেবাগুলো বিবেচনা করা হয়, অ্যাম্বুলেন্স সেবা, ইমার্জেন্সি সেবা, সেগুলো ঠিক করতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে জরুরি বলে মনে করছেন? একটু তথ্যপাত্র নিয়ে চিন্তা করি। আমরা একটা জরিপ করেছিলাম, তো সেই জরিপে আমরা দেখার চেষ্টা করছিলাম যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেই অ্যাম্বুলেন্সগুলো আছে, সেই অ্যাম্বুলেন্সগুলো কতটুকু ব্যবহার করা হয়। তো আমরা জরিপে শত শত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি এবং অবাক হয়ে লক্ষ্য করলাম যে তার মধ্যে 20% উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও দেখাতে পারে নাই যে গত এক সপ্তাহে তারা একটা পেশেন্টকেও ডিস্ট্রিক্ট হাসপাতালে পৌঁছে দিয়েছে। এই যদি হয় আমাদের বর্তমান অবস্থা, তাহলে আমার মনে হয় যে এখানে কোনো ধরনের শক্তিশালীকরণ উদ্যোগে কাজ হবে না। আমাদেরকে আমাদের ইমার্জেন্সি এবং অ্যাম্বুলেন্স কেয়ার নিয়ে একদম রি-ইম্যাজিন করতে হবে। আমাদেরকে একদম ব্ল্যাঙ্ক স্লেটে প্রথমে বলে নিতে হবে যে আমরা কি এটাকে স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করি কিনা। যদি তাই মনে করি, তাহলে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক নিয়ে আসতে হবে এবং সেটা আমরা আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টে বলেছি যে ন্যাশন ওয়াইড একটা অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক রাখা উচিত, মানে সেন্ট্রালি ম্যানেজ, যার মাধ্যমে। সেকেন্ড পার্ট হচ্ছে যে মাত্র আমাদের দেশে এই গত কয়েক মাস আগে প্রথমবারের জন্য ইমার্জেন্সি মেডিসিন এবং কেয়ারকে একটা আলাদা বিশেষায়িত বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে এবং প্রথম ব্যাচের স্টুডেন্টদেরকে ভর্তি করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে বা আবেদন করা হয়েছে। তার মানে আজ অবধি আমরা ধরেই নিই নাই যে ইমার্জেন্সি কেয়ার একটা বিশেষায়িত সেবা। আমাদের দেশে একটা হাসপাতালে সবচাইতে যারা কম পারেন, কম জানেন, কম আসেন, তাদেরকে বলা হয় ইমার্জেন্সিতে ডিউটি করা। অথচ ওই মানুষটার 1 মিনিটের সেবায় নির্ধারিত হবে ওই পেশেন্টটা বাঁচবে নাকি মরবে। বিশ্বব্যাপী ইমার্জেন্সি সেবায় পাঠানো হয় সবচাইতে কামেল মানুষকে। আমার মনে হয় যে বর্তমান জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে চাই যে আগামী গণতান্ত্রিক সরকার এই দুইটা জায়গায় একটা সাবস্ট্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট করবে। একটা হচ্ছে ইমার্জেন্সি কেয়ার, এটাকে একটা বিশেষায়িত এবং সম্মানজনক সেবা হিসেবে অগ্রাধিকার দিতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে আমাদের যে এই অ্যাম্বুলেন্স কেয়ারের নামে যে একটা হটকারিতা করা হয়, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে অ্যাম্বুলেন্স কেয়ার পৃথিবীর যে কোনো দেশেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেবা এবং এই সেবাটাকে দেবার জন্য পর্যাপ্ত জোগাড় এবং আয়োজন সম্ভব এবং সেটা 1 বছরের মধ্যে সম্ভব। দ্য পয়েন্ট ইজ নট যে আমাদের টাকা আছে কিনা, পয়েন্ট ইজ যে আমরা এটাকে অগ্রাধিকার দিই কিনা। দিলে ওই টাকাটা জোগাড় করা বাংলাদেশের মতো একটা $500 বিলিয়ন ইকোনমির জন্য কোনো ব্যাপারই না। তরুণ প্রজন্মকে জনস্বাস্থ্য উদ্যোগ, স্বেচ্ছাসেবা, আচরণ পরিবর্তন এবং নাগরিক তদারকিতে কিভাবে ইনভলভ করা সম্ভব বলে মনে করছেন আপনি? ছোট্ট করে যদি জানতে চাই। তরুণদেরকে ইনভলভ করার জন্য প্রথমেই রাষ্ট্রকে দেখাতে হবে যে সে তরুণদেরকে গুরুত্ব দেয়। প্রথম কথা হচ্ছে এই তরুণদের স্বাস্থ্য যদি আজ আমরা ঠিক রাখতে পারি, তাহলে ভবিষ্যতে এরা আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। ভবিষ্যতে এরা যখন বৃদ্ধ হবে তাদের অনেক রোগ থাকবে না। সুতরাং সবার আগে তরুণদের স্বাস্থ্যের জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। সেটা যদি করা যায়, তাহলে তরুণদেরকে বলা যাবে যে আপনি ভলান্টিয়ার সার্ভিসে আসেন। এই ভলান্টিয়ারিজমে বাংলাদেশের জন্য একটা অবারিত ক্ষেত্র ওপেন হয়ে গেছে। আমাদের 65 বছরের বেশি বয়সী জনসংখ্যা আজকে 5 বছরের কম বয়সী জনসংখ্যার থেকে বেশি। তাহলে আমরা তরুণদেরকে যদি অ্যাডোলেসেন্ট কেয়ারের সাথে ভলান্টারি হিসেবে যোগ করে দিতে পারি, তাহলে 1 তাদের ভেতরে সেবার মানসিকতা আসবে, 2 সরকারের পক্ষে অনেকগুলো কস্ট সেভিং হবে এবং 3 এই এল্ডারলি এবং তরুণ মিলে এমন সমাজ গঠন করবেন যেই সমাজে রাজনীতি করা হবে স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যকে নিয়ে রাজনীতি আর হবে না। ধন্যবাদ
ডক্টর আহমেদ এহসানুর রহমান এবং ধন্যবাদ প্রফেসর রোমানা হক, প্রফেসর ডক্টর লিয়াকত আলী আমাদের আজকের আয়োজনে উপস্থিত হবার জন্য। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল আজ এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।